শুভেচ্ছা, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু, যা এবছরের সর্বোচ্চ। এ নিয়ে এবছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৯ জন। একই সময় আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪১,৮৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মৃত ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের মধ্যে বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ৫ জনের, ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটিতে, ২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে, ১ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে। যারা ২০১৪ সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছিল, তারাই এখন কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। পিআরের নামে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ ও সহযোগীদের স্বপদে বহাল রেখে নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে আলোচনা সভা। ওই সমস্ত আমলাদেরকে বিতাড়িত করতে হবে। প্রেস ক্লাবের এই সভায় ফেব্রুয়ারির ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের নানা সমস্যা সংকট নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, ঐক্য বিনষ্টের চেষ্টা ভালো ফল বয়ে আনে না। ১৬টি বছর সকল মামলা মাথা নিয়ে ১৬টি বছরের অনেকের সময় আয়নাঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে। তাই আমাদেরকে নবীন দল নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ঐক্যে থাকতে হবে। পৃথক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সব দলে অপরাধী থাকলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হয়। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা, সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, যার নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা। সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে ৭০% মানুষের, আর দেশের ৫৬% জনগণ জানেনই না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি। ইনোভেশন নামের এক প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এমন তথ্য। ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। বেশি অবগত হয়েছে তত বেশি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচন ভাবনা তুলে আনতে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। আমাদের ডেটায় আসলে যেটা আসছে সেটা হচ্ছে, জরিপে প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম, ভোটদানের নিরাপত্তা, পুলিশ প্রশাসন, চাঁদাবাজি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয়ে। সেখানে মতামত জানান দেশের ৬৪ জেলার ১০,৪১৩ জন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মানুষ ভোট দিতে যাবে কি? 94.2% বলেছে হ্যাঁ, তারা ভোট দিতে যেতে চায়।
রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে। জানানো হয়, নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা আছে 70% মানুষের, আর 68% মনে করেন ভোটের সময় পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। মনে হয় একটা বড় ফ্যাক্টর হবে। জরিপে ফলাফল অনুযায়ী দেশের 56% মানুষই জানেন না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি। এর পক্ষে প্রায় 21.8% এবং বিপক্ষে মত দিয়েছে 22.2% মানুষ। আপার হাউসের পিয়ারের যে বিষয় এই জরিপে উঠে এসেছে যে মানুষ এখনো আপার হাউসের পিয়ার নিয়ে সম্পূর্ণভাবে আসলে সচেতন নয়। উচ্চ কক্ষে যদি আমরা পিআর পদ্ধতি চাই, সেই ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে জনসচেতনতা বাড়ানোর জন্য। আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে আগ্রহ প্রকাশ করেন প্রায় 95% মানুষ। জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াটাও স্পষ্ট। বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে ইনক্লুসিভ। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। তো 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে। পিআর নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানান প্রেস সচিব। এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। জনমত জরিপে 56% মানুষ মনে করেন দেশে আগের চেয়ে বেড়েছে চাঁদাবাজি। এই অবস্থা থেকে উত্তরণে নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার উপর জোর দিয়েছেন বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শুধু নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি পক্ষের জেরা শেষে এই দাবি জানান। চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ থাকায় আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 3 আগস্ট 2024 সরকার পতনের এক দফার ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। পতন হয় শেখ হাসিনা সরকারের 16 বছরের শাসনামলের। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার 47তম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন। সরকার পতনের ডাক, একই দিন ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ, সবই পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই প্রশ্ন তুলেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর। দেশি ও বিদেশি শক্তির ইন্ধন বিষয়েও জেরা করা হয়, যা অসত্য বলে দাবি নাহিদ ইসলামের। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনের রাজনৈতিক অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ থাকলেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল, কোনো সংগঠন, কোনো এজেন্সি করেছে, তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন। সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে। এর বাইরেও কিন্তু ভিকটিম পরিবার সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন, তারা সাক্ষীও দিয়েছেন, সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে। 2 ধরনের পথই উন্মুক্ত আছে। কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে পারবেন। এদিন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক আলিয়া হোসেন মোহাম্মদ জুনায়েদ। অন্যদিকে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন সিয়াম আহমেদ অয়ন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
এবার মালয়েশিয়া, ভারত সহ 5 দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক। চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া 23 বস্তার নথি থেকে প্রাথমিকভাবে মিলেছে এই তথ্য। এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে, যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব। রিমান্ডে 2 সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় 3 দিন ধরে অভিযান চালায় দুদক। সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে 23 বস্তা নথি। পাওয়া যায় কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য। অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি। ইন্ডিয়াতে 3টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। প্রাথমিকভাবে এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্স নথি, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক, যা গোপন করা হয়েছিল সাইফুজ্জামানের ট্যাক্স ফাইল থেকে। এদিকে 120 কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সহ 20 জনের বিরুদ্ধে আরও 3টি মামলার অনুমোদন হয়েছে বলে ঢাকায় এক ব্রিফিংয়ে জানান দুদক মহাপরিচালক। সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। অনুসন্ধান টাস্কফোর্স 23 বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করবে। কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, এই টাকা বিদেশে পাচার করে সম্পদও কেনা হয়েছে। এখন সেই সম্পদের মালিকানা হস্তান্তর করা হচ্ছে। বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। এর আগে 2 সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে স্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাজুকের প্লট দুর্নীতি মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 3 কর্মকর্তা এমন সাক্ষ্য প্রদান করেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এই নিয়ে 3 মামলায় 15 জন সাক্ষ্য প্রদান করেছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 6 অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 23 জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা সিন্ডিকেট সভায় স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিকেলে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রভিসিকে লাঞ্ছিত করায় বিচার বিভাগীয় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব রেখে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে। রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব পক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পোষ্য কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন সহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এর আগে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয়
একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। ডাকসুর হল সংসদ এবং সিনেটের ছাত্রপ্রতিনিধি নির্বাচন, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। মহালয়ায় দেবীকে মর্তে আহ্বানের মাধ্যমে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা। সকাল থেকে মন্দিরে চণ্ডীপাঠ, বিশেষ পূজা আর তর্পণের মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। দেবী আসবেন, নির্মূল করবেন অশুভকে, সেই প্রতীক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ভোরের আলো ফুটতেই কানে বাজে চণ্ডীপাঠ, ঢাকের ধ্বনি আর স্তুতি গানে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। মহালয়ের বিশেষ পূজার মাধ্যমে আজ পিতৃপক্ষ শেষে শুরু হলো দেবীপক্ষ। পুরাণ মতে এই দিনই দেবী দুর্গা অসুর বধের দায়িত্ব পান, তাই ধরণীর অশুভকে বধ করতে এই দিন মহামায়াকে আহ্বান করা হয় মর্তে। ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে মন্ত্রপাঠ আর পূজার পাশাপাশি নৃত্য আর সুরের মাধ্যমে চলে দেবীর বন্দনা। মহালয়ের এই আয়োজনে ছিলেন নেপাল, ভুটান আর ভারতের হাই কমিশনাররাও। আয়োজনের সার্বিক প্রস্তুতির প্রশংসা করেন তারা। Tolerance and the love, care, compassion to each other are all the more important than ever before. I really hope this Mahalaya, this Durga Puja, will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us. প্রথম পর্ব শেষে তোড়জোড় চলে ঘট স্থাপন ও বিশেষ পূজার। সূর্য প্রণাম শেষে শুরু হয় মহালয়ের মূল আচার তর্পণ। আমরা সবাই প্রার্থনা করব যাতে হস্তিতে আগমনের তার যে সুপ্রভাব, এই সুপ্রভাবের কারণে তার গমনের সময়ও যেন তার প্রভাব থাকে এবং আমরা যেন উন্নতির পথেই যাই। ষষ্ঠী থেকে মূল পূজা শুরু। গোটা এই আয়োজন ভক্তি ভরে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তার কোনো শঙ্কা নেই উল্লেখ করে সবার সহযোগিতা চান পূজার আয়োজকরা। গত বছর এসেছিলাম, এবারও এসেছি, খুবই ভালো লাগছে। আমরা ভোর রাত্রে উঠি, স্নান করে সাজগুজি করে মায়ের এখানে চলে আসি। পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাব তখন থেকে মূলত আমেজটা আসলে ফিল করতে পারবো। বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, আসলে দুর্গা পূজা চলে এসেছে। যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে, এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং কিছু শাস্তির ঘটনাও আমরা কিন্তু এবার দেখেছি। রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রত্যেকটা ঘটনা নিন্দা করেছে। এই বার্তাটা যদি যায়, আস্তে আস্তে আমার মনে হয় যে সম্প্রীতি বিনষ্টের প্রক্রিয়াটা কমে আসবে। এবছর সারা দেশে 33,000-এরও বেশি মণ্ডপে চলবে দুর্গাপূজা। ঢাকা মহানগরীতে রয়েছে 255টি মণ্ডপ। চণ্ডীপাঠ, বিশেষ পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হলো মর্তে। মহামায়া আসবেন, দশভুজা রূপে হরণ করবেন সমস্ত অশুভকে। ষষ্ঠীর আগ পর্যন্ত সেই অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য 24 সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানান, আসন্ন পূজায় থানা, পুলিশ, র্যাব, বিজিবি পেট্রোলিং করবে। পূজা কমিটি মণ্ডপ বানানোর কাজ শুরু থেকে 7 জন নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া 80,000 স্বেচ্ছাসেবক মোতায়েন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা আরও বলেন, দেশের সব জায়গায় পূজা নির্বিঘ্নে হবে, কোনো স্থানই ঝুঁকিপূর্ণ নয়। নির্বাচন বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ভোট হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে সরকার। মাদক ও পাচার বিষয়ে উপদেষ্টা জানান, বাইরে থেকে দেশে মাদক আসা ও দেশ থেকে সার, ওষুধ এবং চাল পাচার রোধে নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক সমূলে বিনষ্ট করার কাজ চলছে বলেও জানান তিনি। আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ। পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে
রাখতে হবে বলা হয়েছে, এবং তারা সবাই রাজি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের দায়ে 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ডিসি মিডিয়া জানিয়েছে, আসামি গ্রেফতার করলে ডিএমপির বিধিতে অর্থ পুরস্কারের বিষয়টি আগে থেকেই আছে। কাজে সন্তুষ্ট না হওয়ায় মোহাম্মদপুর থেকে পুলিশের 3 সদস্যকে প্রত্যাহারের কথাও জানান তিনি। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিলে অংশ নেয় এবং লোক সরবরাহ ও অর্থ সহায়তা করত। রাজধানীতে যে কেউ এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে, পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। ঝটিকা মিছিল থেকে কাউকে গ্রেফতার করলে অর্থ পুরস্কার ঘোষণা ডিএমপির। এ বিষয়ে ডিসি মিডিয়া জানান, এটা ডিএমপির বিধিতেই আছে। যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে থাকি। এছাড়া সঠিকভাবে দায়িত্ব পালন না করায় মোহাম্মদপুর থেকে পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান ডিসি মিডিয়া। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি তার। অপতথ্য ছড়ানোর বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। উত্তরার কাশবন থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মোটিভ উন্মোচন করেছে পুলিশ। নিহত নারীর নাম বিলকিস। 6 লাখ টাকা ঋণ শোধ করা নিয়ে বিরোধের জেরে বন্ধুবান্ধবদের সাথে নিয়ে তাকে খুন করেছে স্বামী বাবুল মিয়া। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক বিক্রির সাথে জড়িত 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 18 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টর কাশবনের ভেতর থেকে বিথি আক্তার ওরফে বিলকিস নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকা জুড়ে। মৃতের পরিচয় শনাক্ত সহ অপরাধী ধরতে তদন্ত শুরু করে তুরাগ থানা পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বাবুল ও তার স্ত্রী বিভিন্ন মানুষের কাছ থেকে সুদে ঋণ নেন কয়েক লাখ টাকা। ঋণ পরিশোধ নিয়ে তাদের মধ্যে চলছিল দাম্পত্য কলহ। এর জেরে স্বামী বাবুল বন্ধু সম্রাট সহ আরও 2 সহযোগীকে নিয়ে বিলকিসকে হত্যা করে। তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সবকিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরও 3 জন লোক মিলে তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক বিক্রির সাথে জড়িত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় 8টি ককটেল, পেট্রোল বোমা সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও হেরোইন সহ বিভিন্ন মাদক। 500 গ্রাম হেরোইন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। তো আমাদের এই উদ্ধার অভিযানটি প্রায় ভোররাত পর্যন্ত চলে। আমরা এই আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে সেখানে যে বিভিন্ন মাদক ব্যবসায়ী রয়েছে, বুনিয়া, সোহেল, পিচ্চি, রাজা কিংবা চুয়া, সেলিম, তো এদের মধ্যে কয়েকজন তাদের সহযোগী হিসাবে কাজ করে, এরকম আমরা অপরাধী পেয়েছি। মাদকসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে গত 6 থেকে 7 মাসে প্রায় 3000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গার ভরণ পোষণে নতুন অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক। নতুন 2টি প্রকল্পের আওতায় আসছে $70 কোটি, যে তহবিল তৈরি হয়েছে ঋণ ও অনুদানের সংমিশ্রণে। সকালে রাজধানীতে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে হয় টেকনিক্যাল সেশনও। বিশ্বব্যাংক জানায় 2017 সালে রোহিঙ্গারা আসার পরপরই $59 কোটি অনুদান দেয় বিশ্বব্যাংক। এই অর্থে স্বাস্থ্যসেবা, শিক্ষা অবকাঠামো, নারী শিশু সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো জরুরি খাতে সহায়তা দেওয়া হয়। এবার নতুন প্রকল্পে তহবিলের ফলে মোট অর্থায়ন $1 বিলিয়ন ছাড়িয়ে গেল, যার মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের মৌলিক সেবা নিশ্চিত করা হবে। তৈরি হবে নতুন সড়ক ও সেতু, নিশ্চিত করা হবে জলবায়ু সহনশীল স্থাপনা। প্রকল্প চলবে 2018 সাল পর্যন্ত। বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জানান, সরকারের বিভিন্ন পর্যায়ে সমন্বয় করা গেলে অর্থায়নের গতি আরও বাড়ানো সম্ভব।
আমরা শুধু রোহিঙ্গাদের ভরণ পোষণের কথা ভাবছি না, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের সাথে মোকাবিলা করে কিভাবে তারা টিকে থাকতে পারে এবং কিভাবে তাদের দক্ষতা আরো বাড়ানো যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। আমরা যে শুধু দীর্ঘমেয়াদে কাজ করতে চাই বিষয়টি এমন না, ছোট ছোট অনেক উদ্যোগেও বিশ্বব্যাংকের অর্থায়ন নিশ্চিত করা সম্ভব। তবে সেজন্য বিভিন্ন অংশীদার এবং সরকারের দপ্তরগুলোর মধ্যে সমন্বয় দরকার, তাহলেই রোহিঙ্গাদের অর্থায়ন নিয়ে আরো দীর্ঘ পরিসরে ভাবা সম্ভব। এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা, এমনটাই জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল, যাদের ব্যাপারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, এবার তাদের কাজ দেয়া হবে না। এ সময় উপদেষ্টা আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে, ইউনিসেফের সাথে আলোচনা করে টিকার কমিশন কমানোর কথাও বলা হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরবর্তী 3 মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কিরকম ছিল, কাগজের কি ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, ইসে করছে কিনা, মনোপলাইজ করছে কিনা, আমরা সেই কথা লিস্টটাকে আর যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তা করে দেব। আন্তর্জাতিক শান্তি দিবস ইন্টারন্যাশনাল ডে অফ পিস 2025 উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হয়ে গেল বিশেষ সেমিনার। গ্লোবাল পিস অ্যান্ড হারমোনি, বাংলাদেশের রোল ইন ইউএন পিস কিপিং বিষয়ে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মশিউর। তিনি বলেন, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদান বিশ্বে অন্যতম। বক্তাদের মতে, বিদ্যমান ব্যবস্থাকে ধ্বংস না করে দুর্বল দিকগুলো শক্তিশালী করার মাধ্যমে টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব। তাদের মতে, বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল অবস্থান তৈরি করেছে। সেমিনারে শিক্ষার্থী, গবেষক ও নীতি নির্ধারক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত এই অর্থ বাজেয়াপ্তের রায় দিয়েছেন। আদেশের অনুলিপি ফিলিপিন্সের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই অর্থ বাংলাদেশের রিজার্ভে শীঘ্রই যুক্ত হবে বলে আশা করছেন সিআইডি প্রধান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক, কেউ রেহাই পাবে না বলেও সাবধান করেন তিনি। 2016 সালে কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অবৈধভাবে প্রায় $10,10,01,623 চুরি হয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই টাকা রিজার্ভ ছিল। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কা এবং $8,10,00,000 ফিলিপিনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ক্যাসিনোতে চলে যায়। 8.5 বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আরসিবিসির $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন আইনজীবী। তদন্তে প্রমাণিত আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেনজো ট্যান, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোষ এবং আরও কয়েকজন কর্মকর্তা 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। ফিলিপাইনের আদালত ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে। মানি লন্ডারিং এর মামলার ক্ষেত্রে সিআইডির দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশনটাকে কনক্লুড করে এই লন্ডারিং এর সাথে যেই সমস্ত দেশে বিদেশে যেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার শেষে অতি দ্রুততার সাথে এই মামলার পুলিশ রিপোর্ট সাবমিট করা। তবে আদালত নির্দেশ দিলেও কতদিনের মধ্যে অর্থ ফেরত আসবে বা আরসিবিসি আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কিনা সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি সিআইডি। এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে। আমাদের চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয় আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না। বাট দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না।
এর আগে 2016 সালে 16 ফেব্রুয়ারি আরসিবিসি 68,000 মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল, যেটা প্রুভ করে যে তারা এটার সাথে জড়িত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর ও শান্তিপূর্ণ করতে অংশীজনদের সাথে মত বিনিময় করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সকালে বিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক মোতায়েন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন পুলিশ কমিশনার। জানান, আগামীকাল থেকে মাঠে নামবে ডিবির 5টি টিম। 28 সেপ্টেম্বর থেকে মণ্ডপগুলো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। এবছর মহানগরীতে 87টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটা মণ্ডপে মণ্ডপে আমাদের সদস্যরা যাবে এবং সেখানকার পরিস্থিতি দেখে আমরা সেভাবে সিকিউরিটি মেজার নেব, যারা পূজা উদযাপন করবেন যাতে নেশা জাতীয় দ্রব্য তারা এই সময় পান না করেন। কারণ নেশা জাতীয় দ্রব্য পান করলে অনেক সময় দেখা যায় যে নিজের কন্ট্রোলের বাইরে চলে, তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় প্রাণ গেছে 4 জনের। সকালে নাটোরের ছায়াবানী মোড় এলাকায় বাসের ধাক্কায় নসিমন উল্টে নিহত হন এক মাছ ব্যবসায়ী। স্থানীয়রা জানান, মাছ ব্যবসায়ী মজনু প্রামাণিক একটি নসিমন গাড়িতে করে সিংড়া যাচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে নসিমন উল্টে গেলে মারা যান ওই ব্যবসায়ী। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও মাইক্রোবাসের ধাক্কায় মাদারীপুরে নিহত হয়েছেন একজন, আর হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন সরকারি ইলেকট্রিশিয়ান। আজই ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। আগামীকাল সোমবার ফ্রান্সের তরফ থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ব্রিটিশ প্রশাসন জানিয়েছে, রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেবেন প্রধানমন্ত্রী কের স্টারমার। গত জুলাই ইসরায়েলকে একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছিল ব্রিটেন। বলা হয়েছিল, গাজায় যুদ্ধবিরতি, ত্রাণ প্রবেশ সহ দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে নিতে হবে বিভিন্ন পদক্ষেপ। এগুলো পূরণ না হয় সাধারণ পরিষদের এবারের অধিবেশনেই ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেবে লন্ডন। একইভাবে ফ্রান্সও স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেয়। সোমবার জাতিসংঘের বৈঠকে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দাঁড়ানোর এটিই সময়। আমরা ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রকে সমর্থন করি। একই সাথে আমরা ফিলিস্তিনের জনগণের নাগরিক ও ধর্মীয় অধিকারেও বিশ্বাস করি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, ফিলিস্তিনের জনগণের জন্য আইনগতভাবে যথাযথ সমতা নিশ্চিত করতে হবে। গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নারকীয়তায় একদিনে প্রাণ গেছে কমপক্ষে 91 জনের। এদের মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছে 76 জন। আইডিএফ এর অভিযানে ধ্বংস হয়েছে শহরটির আরও কিছু বহুতল ভবন। হামলা ও মৃত্যুর ভয়ে প্রতিদিনই গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। শহরের উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বাস্তুচ্যুতদের জন্য একটি মানচিত্র প্রকাশ করেছে আইডিএফ, যেখানে আল মাওয়াসির তথাকথিত মানবিক অঞ্চলে যেতে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। খেলার মাঠ কমে গেছে। আগামীতে ক্ষমতায় গেলে পর্যাপ্ত মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যমুনা ফিউচার পার্কে এসকেআইএফ বাংলাদেশ আয়োজিত প্রথম ওপেন জাতীয় আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, খেলাধুলায় মনোনিবেশ করলে শিক্ষার্থীরা অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় পাবে না, ফলে অপরাধ প্রবণতা কমবে। খেলাধুলা, লাইব্রেরি নির্মাণ, সামাজিক বিনিয়োগ, সুন্দর সমাজ ও দেশ গঠনে এই বিনিয়োগ করতে হবে বলেও মনে করেন তিনি। আয়োজকরা জানান, 4 দিনব্যাপী কারাতে প্রতিযোগিতায় 75টিরও বেশি কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে 1400 জন কারাতে খেলোয়াড় এই বিভিন্ন ইভেন্ট ক্যাটাগরিতে খেলায় অংশগ্রহণ করেছেন। আমাদের দেশে তো মাঠ কমে গিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে সুযোগ পেলে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে, করার প্রতিশ্রুতি আমাদের আছে সারা দেশে। এবং ইনডোর গেমসের জন্য জিমনেশিয়াম টাইপ সেটা উপজেলা পর্যায়ে অন্তত শুরু করতে হবে। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে ভক্ত অনুসারীদের মাঝে নেমেছে শোকের ছায়া।
রোববার সিঙ্গাপুর থেকে আসামে নিয়ে আসা হয় তার মরদেহ। বিমানবন্দর থেকে ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। সঙ্গে চলে পরিবারের সদস্য, পুলিশ কর্মকর্তা ও সঙ্গীত শিল্পীরা সহ শত শত মানুষ। ছবি, ব্যানার সহ তার গান গাইতে গাইতে এগিয়ে চলে ভক্ত অনুরাগীদের ভিড়। একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবেন। সেখানে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পর শুক্রবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জীবদ্দশায় মোট 40টি ভাষায় 38,000-এরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।